আসসালামু আলাইকুম। স্টক অ্যানালিস্ট বিডির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আজকের ভিডিওতে স্বাগতম জানাই। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাই। আগামীকাল আমাদের দেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে ইনশাআল্লাহ। আজকে 20শে মার্চ এবং আমাদের পুঁজিবাজার চালু হবে আগামী মঙ্গলবার 24 তারিখ। আগামীকাল যদি 21 তারিখ ঈদ হয়, এরপরে আর দুই দিন পরে চালু হয়ে যাবে। টেনশনের কোনো কারণ নেই। অনেকেই আসলে সময় কাটছে না। তবে আজকে একটা বিষয় নিয়ে আলাপ করতে চাই। আমাদের পুঁজিবাজারটা আপনারা জানেন যে জেট ক্যাটাগরির যে বিজনেস বিগত এক মাসে কিন্তু আমরা দেখেছি, এবং সামনে কি হতে পারে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তার আগে যারা একটু ফান্ডামেন্টাল টেকনিক্যাল এগুলো দেখে শেয়ার কিনেন, তাদের জন্য মূলত আজকের ভিডিওটি। যারা জেটকে একটু অপছন্দ করেন বা কোন স্টকটা জেট হয়ে যেতে পারে এগুলো নিয়ে একটু ভয় পান, তাদের কিন্তু জেট কি পরিমাণ বিজনেস দিচ্ছে বা ভবিষ্যতে দিবে সেটা আপনারা চোখে দেখতে পাচ্ছেন। দ্বিগুণ, তিনগুণ, পাঁচগুণ, দশগুণ হয়ে যাচ্ছে। তা যাই হোক, আমরা সর্বশেষ আমাদের পুঁজিবাজারে 460 কোটি টাকা লেনদেন দেখেছি, যেখানে সূচক 34 পয়েন্টেরও বেশি বেড়েছে এবং ম্যাক্সিমাম কোম্পানি কিন্তু প্রাইস আপ হয়েছে। তা আমি আপনাদেরকে বলতে চাই আসলে এগুলো কেন হয়। ডিএসসির আমার মনে হয় কোনো একটা এখানে একটা কেউ জড়িত না, এই জিনিসগুলো হওয়ার কথা না। যেমন আজকে যে কোম্পানিগুলো নিয়ে কথা বলবো, প্রথমে কথা বলবো হচ্ছে সিপার নিয়ে, তারপরে এসপি সিরামিক, বিএক্স ফার্মা এগুলো নিয়ে, এবং কিছু ব্যাংক সেক্টরের স্টক থাকবে। দেখেন, সিপাল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টরের একটি শেয়ার। আমরা জানি পুঁজিবাজারে যে কোনো শেয়ার যদি ডিভিডেন্ড ডিক্লেয়ার করে এবং ডিভিডেন্ড ডিক্লেয়ার করার এজিএম এর 1 মাস 10 দিনের পরে যদি ডিভিডেন্ড ডিসবার্স না করে, সে কিন্তু জেট ক্যাটাগরিতে চলে যায়। দেখেন, সিপালের এজিএম হয়েছে গত ডিসেম্বরের 28 তারিখে। সেই হিসাবে 1 মাস 10 দিন হিসাবে কিন্তু ফেব্রুয়ারি 10 তারিখ পরে, কিন্তু আজও সিপাল কিন্তু তার ডিভিডেন্ড ডিক্লারেশন ডিসবার্সমেন্ট মেসেজ কিন্তু এখনো দেয়নি। এবং বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং ঢাকা ডিএসসি যারা আছেন, তারা এটাকে কিন্তু বি ক্যাটাগরিতেই বহাল রেখেছেন, যেটা কিন্তু পুঁজিবাজারের নীতিগত সিদ্ধান্তের একটা সাংঘর্ষিক বিষয়। যে ডিভিডেন্ড ডিসবার্স করলো না, কিন্তু শেয়ারটাকে এখনো বি ক্যাটাগরিতে বহাল রেখেছেন। শুধু তাই না, এটার মধ্যে যে স্মার্ট মানি রয়েছে, একটা অ্যাকুমুলেশন জোন তৈরি করার পরে শেয়ারটা কিন্তু প্লে হচ্ছে। শেয়ারটা কিন্তু 32 টাকা ছিল, এখন 40 টাকা। তা আমরা অনেকেই কিন্তু এই শেয়ারটা ফেব্রুয়ারিতে এন্ট্রি দিতে গিয়েও দেইনি। কেন দেইনি? কারণ এটা জেটে চলে যাওয়ার পসিবিলিটি আছে, একটা ভয় ছিল। সে কারণে আমরা এই যে অ্যাকুমুলেশন জোনটা টাচ করার পরেও, এটা কিন্তু বুঝে ওঠার পরেও এন্ট্রি দিতে সাহস করিনি। তাহলে এর পরে কিন্তু প্রায় 8 টাকা বেড়েছে। তাহলে এই দোষটি কার? সিপাল। দেখতেই পাচ্ছেন যে কোনো মুহূর্তে ডিএসসির এটা জেরে যাওয়ার সমস্ত ক্রাইটেরিয়া ফিল আপ করেছে। ডিভিডেন্ড ডিক্লারেশনের 1 মাস 10 দিন হয়ে গেছে, কোনো ধরনের ডিসবার্সমেন্ট মেসেজ দেয়নি, তারপরও এটা প্লে হচ্ছে। 2 নম্বর, এসপি সিরামিক, শাহিন পুকুর সিরামিক। এসপি সিরামিকও দেখেন বি ক্যাটাগরি। এই এসপি সিরামিক 2024 সালে তাদের সর্বশেষ তারা কিন্তু ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে বা মিটিং করেছে, এজিএম করেছে। এরপরে এসপি সিরামিক 2025-এ কোনো ধরনের এজিএম কিন্তু তারা করেনি। শুধু তাই না, তারা সর্বশেষ কোয়ার্টার 2 ইপিএস ডিক্লেয়ার করার পরে তারা আর কোনো ইপিএসও কিন্তু ডিক্লেয়ার করেনি। সুতরাং যেহেতু এটা স্টিপুলেটেড টাইম ফ্রেমের ভিতরে কোনো এজিএম করেনি, এটাও কিন্তু জেটে যাওয়ার সকল ক্রাইটেরিয়া ফিল করেছে। কিন্তু সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কর্মকর্তারা কোন কারণে এটাকে বহাল তবিয়তে এখনো বি ক্যাটাগরিতে রেখেছেন আমার জানা নেই। আপনাদের যদি জানা থাকে অবশ্যই বলবেন। শুধু এসপি সিরামিক না, বিএক্স ফার্মারও একই অবস্থা। বেক্সিমকো ফার্মা, সেও কিন্তু 2024-এ ডিভিডেন্ড ডিক্লেয়ার করার পরে 25-এ কিন্তু কোনো এজিএম করেনি, কোনো ধরনের এজিএম সে করেনি। 2025-এ এজিএম তো করেনি, সে কিন্তু কোয়ার্টার 2 ইপিএস দেওয়ার পরে গত বছরের জানুয়ারিতে 29শে জানুয়ারি সে কোয়ার্টার 2 ইপিএস ডিক্লেয়ার করে। এরপর কোনো ইপিএস সে ডিক্লেয়ার করেনি, এজিএম তো দূরে থাক।
তারপরও এটাকে কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জ বা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তারা কিন্তু এটাকে ক্যাটাগরিতে রেখেছে। এটা কিন্তু জেড ক্যাটাগরিতে যাওয়ার মতো সকল লক্ষণ কিন্তু তার রয়েছে। আমরা 3টা শেয়ার দেখলাম। অপরদিকে আপনি দেখেন AIL বা বিচ হ্যাচারি, এই শেয়ারগুলো দেখেন কি কারণে জেডে দিয়েছে। এই যে দেখেন বিচ হ্যাচারি, এখানে কিন্তু তারা জেডে দিয়েছে। এই যে বলেছে দ্য কোম্পানি হ্যাজ বিন প্লেসড ইন জেড ক্যাটাগরি, জানুয়ারির 4 তারিখে দিয়ে দিয়েছে। কেন? এইখানে বলছে নন হোল্ডিং অফ অ্যানুয়াল জেনারেল মিটিং উইথিন দ্য স্টিপুলেটেড টাইম ফ্রেম। অন্যান্য সকল কোম্পানি যারা স্টিপুলেটেড টাইম ফ্রেমের মধ্যে এজিএম করেনি সবাইকে জেডে পাঠিয়ে দিয়েছে। তাহলে এসপি সিরামিক, বিএক্স ফার্মা, সিপাল এগুলো কেন যাচ্ছে না? তো যাই হোক, এটা একটা বিষয়, এটা আপনার সতর্ক থাকবেন যারা এসপি সিরামিক নেবেন, সিপাল নেবেন। আমি জানি না, তবে এটা এমন হতে পারে এটাকে আর যেটা পাঠাইলই না, এটাও হতে পারে। কারণ এটা যদি ঊর্ধ্বতন কর্মকর্তারা এই শেয়ারে জড়িত থাকে সিপালে, তাহলে তো এটা হতেই পারে। এরপর আসি আরেকটা বিষয় নিয়ে, ব্যাংকিং সেক্টরে। ব্যাংকিং সেক্টরে আপনারা জানেন যে এই যে প্রিমিয়ার ব্যাংক তারা কিন্তু 24-এ ডিভিডেন্ড ডিক্লেয়ার করেনি। 2024-এ স্ট্যান্ডার্ড ব্যাংক তারাও কিন্তু 24-এ ডিক্লেয়ার করেনি। তার মানে এই 25-এ এও যদি ডিক্লেয়ার না করে, এটা কিন্তু জেরে যাবে। 2 বছর পর পর 2 বছর জেরে মানে ডিক্লেয়ার না করলে কিন্তু জেরে যায়, আপনারা জানেন। এবং এই ব্যাংকগুলো দেখেন তারা কি বলছে, তাদের ডিক্লারেশনটা কখন আসে এইটা একটু খেয়াল করেন। যেমন এই যে এটা কিন্তু মে মাসে স্ট্যান্ডার্ড ব্যাংক, যেহেতু ডিসেম্বর ক্লোজিং স্টক, মে মাসে কিন্তু ডিভিডেন্ড ডিক্লেয়ার করে। এবারও যদি ডিভিডেন্ড ডিক্লেয়ার না করে, এই স্ট্যান্ডার্ড ব্যাংক কিন্তু জেড ক্যাটাগরিতে যাবে। এবি ব্যাংকের একই অবস্থা, 24-এ ডিক্লেয়ার করেনি। এনআরবিসি 24-এ ডিক্লেয়ার করেনি। সাউথ বাংলা 24-এ ডিভিডেন্ড ডিক্লেয়ার করেনি। এনআরবিবি 24-এ ডিভিডেন্ড ডিক্লেয়ার করেনি। ওয়ান ব্যাংক পিএলসি 24-এ ডিভিডেন্ড ডিক্লেয়ার করেনি। মার্কেন্টাইল ব্যাংক 24-এ ডিভিডেন্ড ডিক্লেয়ার করেনি। তার মানে ব্যাংকিং সেক্টরে যারা বিনিয়োগ করবেন, পরপর 2 বছর যদি ডিভিডেন্ড ডিক্লেয়ার করা না হয় যেটা চলে যাবে। সেই বিষয়টা মাথায় রেখে কিন্তু এগুলো কিন্তু সবগুলো ম্যাক্সিমাম কিন্তু ডিসেম্বর ক্লোজিং, এপ্রিল মে মাসে ডিভিডেন্ড ডিক্লেয়ার করার কথা, এবং ডিভিডেন্ড ডিক্লেয়ার করতে না পারলেই যেতে যাবে। ইউসিবি, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ডিভিডেন্ড ডিক্লেয়ার করেনি। ঢাকা ব্যাংক 24-এ দিয়েছে। এমটিবি তারা 24-এ দিয়েছে। এনসিসি তারাও দিয়েছে। মিডল্যান্ড 24-এ দিয়েছে। আল আরাফা ইসলামী ব্যাংক তারা কিন্তু ডিক্লেয়ার করেনি, কিন্তু এই ক্যাটাগরিতে আছে। মানে এই বছর না করলে কিন্তু আবার জেরে, এবং এটা ডিসেম্বর ক্লোজিং। ট্রাস্ট ব্যাংক তারা ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছিল, তার মানে আরো 1 বছর সময় পাচ্ছে তারা, যারা ডিক্লেয়ার করেছিল। এবং শাহজালাল ইসলাম ব্যাংক তারাও ডিক্লেয়ার করেছিল 24-এ। ব্যাংক ইসে করেছিল, যমুনা ব্যাংক করেছে, উত্তরা ব্যাংক তারাও করেছে, ইবিএল তারাও করেছে, প্রাইম ব্যাংক করেছে, সিটি তারাও করেছে, পূবালী ব্যাংক তারাও করেছিল 24-এ। ইসলামী ব্যাংক, এই ইসলামী ব্যাংক কিন্তু যদি এবার ডিভিডেন্ড ডিক্লেয়ার করতে না পারে জেটে যাবে, 24-এ তারা দেয়নি। ডাচ বাংলা দিয়েছে, ব্র্যাক দিয়েছে। তার মানে যে সকল ব্যাংকগুলো 24-এ ডিক্লেয়ার করতে পারেনি ডিভিডেন্ড, তারা কিন্তু এই 25-এও যদি দিতে না পারে তারা কিন্তু জেড ক্যাটাগরিতে যাবে। তা এই বিষয়গুলো যারা একটু ফান্ডামেন্টাল দেখেন, ক্যাটাগরি দেখেন, আর হুট করে জেড ক্যাটাগরিতে গেলে তো আপনারা জানেন প্রাইস ফল করে সাথে সাথে, এটা ঠিক আছে। তো এইগুলো একটু বুঝে নিবেন, এই ব্যাংকগুলো যারা কিনেন তাদেরকে বলছি। আর এই যে এসপি সিরামিক, সিপাল, এই যে সিপাল, এটা কেন এখনো বি ক্যাটাগরিতে আছে জানি না। তবে যদি এটার মধ্যে বড় একটা গ্রুপ চক্র জড়িত থাকে ডিএসসির লোকজন সহ, তাহলে তো এটা তারা জেডে পাঠাবে না, এটা স্বাভাবিক। হয়তো ডিসবার্সমেন্ট মেসেজ কোনোভাবে দিয়ে দিবে। আর যদি এটা তাদের চোখে না পড়ে তাহলে সেটা ভিন্ন ইস্যু, আমি জানি না। তবে আমরা এটা অপেক্ষা করছি যে সিপাল নিয়ে কি করে, কারণ এটা এখনো ডিভিডেন্ড ডিসবার্সমেন্ট মেসেজ দেয়নি। 1 মাস 10 দিন পার হয়ে গেছে, 2 মাস 10 দিন পার হয়ে গিয়েছে, 3 মাস 10 দিনের কাছাকাছি চলে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, এই বিষয়গুলো খুঁটিনাটি বিষয়গুলো স্টক অ্যানালিস্ট বিডি চ্যানেলেই পাবেন ইনশাল্লাহ। অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।